আমরা অনেক সময় ডায়াগনোসিস করতে বা বাসা বাড়িতে আমরা যদি নিউমোনিয়া হিসেবে সেটিকে ট্রিটমেন্ট করতে চাই বা বাবা মারা যদি সেরকম মনে করেন তাহলে ভুল হয়ে যেতে পারে। চিকিৎসকের শরণাপন্ন থেকেই আসলে কোনটি নিউমোনিয়া বা কোনটি ব্রঙ্কিওলাইটিস সেটি ডিফাইন করা উচিত বা সেটি ডায়াগনোসিস করা উচিত, সেই পরামর্শ আপনি দিয়েছেন। আরেকটি বিষয়ে আলোচনা করতে চাই, শ্বাসকষ্ট, শিশুদের শ্বাসকষ্ট, যাদের অ্যাজমা বা চাইল্ডহুড অ্যাজমা রয়েছে বা শিশুদের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। এই শ্বাসকষ্ট হলে শিশুরা তো নেবুলাইজ করতেও পারে না বা শিশুদেরকে ম্যানেজ করাটাও কষ্টকর হয়ে যায় আমাদের জন্য। কাজেই যাদের অ্যাজমা রয়েছে তাদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কীরকম হতে পারে বা চিকিৎসা পদ্ধতি কীরকম হতে পারে? অ্যাজমা ক্ষেত্রে যদি একটা বাচ্চা আগে থেকেই ডায়াগনোসড থাকে, যে আপনি জানেন যে বাচ্চাটার অ্যাজমা আছে, দ্য ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা আছে, অথবা সে কোনো মেডিকেশনে আছে, তাহলে এটা আমাদের জন্য একটু ইজিয়ার হয়ে যায়। জি। আর যদি একটা নিউ কেস আসে, তাকে চট করে অ্যাজমা লেভেল করাটাও একটু ডিফিকাল্ট। তাকে হয়তো আমরা একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হিসেবে কন্ট্রোল করব আগে, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, হোয়াট এভার ইট ইজ। তবে অ্যাজমাতে যেটা হয় যে সিভিয়ার শ্বাসকষ্ট অনেক বেশি, হ্যাঁ। সো একটু ওল্ডার চাইল্ডগুলোতে হয়, ইনফেন্টাল অ্যাজমা বা 1 বছরের মধ্যে যে অ্যাজমা সেগুলো আমরা পাই। কিন্তু অ্যাজমার মূল ট্রিটমেন্টটা হচ্ছে হলো যে অক্সিজেন নেবুলাইজেশন, সালবোটামল। ডেফিনেটলি সেটা 7 মাসের পরে, 7 মাসের আগে সালবোটামল খুব একটা রেকমেন্ড আমি করি না। আর থার্ড থিং হচ্ছে হলো স্টেরয়েডস। স্টেরয়েডসটা না দিলে আপনি ওর শ্বাসকষ্ট কমাতে পারবেন না, কারণ এটা হচ্ছে হলো ইনফ্ল্যামেটরি প্রসেস। মানে এটা রোগটা তো নিউমোনিয়াও না, রোগটা ব্রঙ্কিওলাইটিসও না। আমি যদি স্টেরয়েড দিই তখন দেখা যাবে যে একটা বাচ্চা আকস্মিক শ্বাসকষ্ট যদি হয়, হ্যাঁ, অ্যাকিউট রেসপিরেশন, সেটা 10 মিনিটের মধ্যে কমে যাবে। জি, ইনশাআল্লাহ। আপনার কাছে আমরা এই ধারণাটিও পেলাম যে শ্বাসকষ্ট হলে আসলে কিভাবে চিকিৎসা করা উচিত। আমরা যে 3টি রোগ নিয়ে ইতোমধ্যে আলোচনা করলাম সেটি হচ্ছে যে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এবং অ্যাজমা। তো এই 3টি রোগ যাতে না হয়, শিশুরা যাতে এই রোগ থেকে প্রতিরোধ থাকতে পারে বা রোগ থেকে দূরে থাকতে পারে, সেজন্য আপনার কি পরামর্শ রয়েছে বা আমাদের অভিভাবকদের জন্য যারা শিশুদেরকে লালন পালন করছেন এই শীতকালে তাদের জন্য কি পরামর্শ রয়েছে, ছোট্ট করে একটু বলবেন? আচ্ছা, এটা খুব ব্রড টপিক, আমি ছোট করে বলি। সো আমরা যেটা দেখছি যে রিপিটেডলি, মানে বারবার একই রোগে আক্রান্ত হচ্ছে বাচ্চারা, নাকে পানি, অল দ্য সেম থিং। সো আমি পার্সোনালি এখানে খুব জোর দিব হাইজিন, ফ্যামিলি হাইজিন, ফ্যামিলি এনভায়রনমেন্ট। আপনি কিভাবে বাচ্চাটাকে রাখছেন, এই জিনিসটা যদি আপনি মেনটেন না করতে পারেন তাহলে আপনার বাচ্চার রোগ হবেই। সো খুব ছোট বাচ্চার ক্ষেত্রে নিয়ম হচ্ছে হলো যে তাকে আপনাকে খুব বেশি ওভার র্যাপড করে আপনি রাখবেন না, বেশি কাপড় চোপড় পরিয়ে রাখবেন না। আপনি রুম হিটার ইউজ করেন, যদি আপনার ডিহিউমিডিফায়ার না থাকে তাহলে রুম হিটারের সাথে একটা 1 বালতি পানি রেখে দেন, যাতে জলের বাষ্প ইয়েটা ঠিক মতো থাকে, সামঞ্জস্যটা। এবং বাচ্চাকে খুব বেশি 50টা কাপড় পরানো কোনো দরকার নেই। সরি টু সে, আমি দেখি তো এই জন্য বলি। হ্যাঁ, আপনি সুন্দর করে দুটো কাপড় পরিয়ে রেখে দেন, তাকে ম্যাসাজ করবেন, তাহলে তার ব্লাড সার্কুলেশন বাড়বে, তখন ব্লাড সার্কুলেশন বাড়লে তার ঠান্ডাটা কমে আসবে। এগুলো হচ্ছে হোম রেমেডি বিফোর ইউ কাম টু আ ডক্টর। আর তেল, কোনো রকম বয়েলকে ইন্ট্রোডিউস বা এনকারেজ করা হয় না, সেটা সরিষার তেল হোক বা অলিভ অয়েল হোক, কোনো কিছুই আমরা এনকারেজ করি না অ্যাট দিস মোমেন্ট। এবং বড় বাচ্চাদের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যখন একটা বাচ্চা বাইরে যাবে, আমি সবসময় বলি যে আপনি বাচ্চাকে যদি ঠান্ডা থেকে প্রিভেন্ট করতে চান, ইটস বেটার টু কভার দেয়ার নোজ অ্যান্ড দ্য ইয়ার। এই দুটোর জন্য আপনি যদি কভার করে রাখতে পারেন, এবং কান ঢেকে রাখার পরামর্শ। আপনার চেস্টের জন্য অনেকগুলো কাপড়, অনেকগুলো জ্যাকেট পরা দরকার নেই। আর ওই যে হাইজিন, আমরা অনেক সময় খেয়াল করি যে আসলে আমরা যেহেতু যত্ন করি, আমরা অনেক সময় অতিরিক্ত কাপড় চোপড় পরিয়ে রাখি শিশুদের, সেটি আরেক সময় ক্ষতির কারণও হতে পারে, সেটি আপনি বলতে চাইছেন। কারণ অনেক বেশি সোয়েটিং হয়, শিশুরা ডিসকমফোর্ট ফিল করতে পারে। প্রয়োজনীয় যতটুকু শীতের বস্ত্র আমাদের দরকার সেটি অবশ্যই পরতে হবে।